ক্ষমতাসীন আওয়ামী লীগের মতো তাদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপিও উপজেলা নির্বাচন নিয়ে এক ধরনের অস্বস্তিতে পড়েছে। দলীয় অবস্থানের বাইরে গিয়ে অনেক বিএনপি নেতা নির্বাচনে অংশ নেয়ার হয়েছেন বহিষ্কার। প্রশ্ন হলো, দুই দলের কি তৃণমূলের শৃঙ্খলা ভেঙে পড়েছে? অবাধ্য নেতাদের সামলাতে দুই দলই যেভাবে শাস্তি দেওয়ার পথে হাঁটছেন, তাতে দলে কতটা স্বস্তি ফিরে আসবে? এ দফায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাইফুল হক, গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা এবং সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। তাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে। তবে আমাদের সাথে আগে থেকেই রয়েছেন এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য এবং মন্ত্রী, বর্তমান সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী, এবং একই সঙ্গে আবু আলম মোহাম্মদ শহীদ, তিনি আছেন বিশ্লেষক হিসেবে আমাদের সাথে। সকলকে সাথে রেখেই আলোচনাটা আরেকবার শুরু করতে চাই। এম এ মান্নান, আমরা দেখছি যে বলা হচ্ছে যে প্রেসিডিয়াম সদস্য দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্তের একটি ফলাফল আসতে পারে। হয়তো এখন আপনাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো, নির্বাচন হয়ে গেল, কিন্তু পরবর্তীতে প্রেসিডিয়াম মেম্বারদের যখন বৈঠক হবে অথবা পরবর্তীতে যখন নির্বাচনের আবারও নমিনেশন দেওয়া হবে, সেই সময় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নানাভাবে অভিযুক্ত করা হতে পারে। ভবিষ্যতের কোনো কালো মেঘ দেখতে পাচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি তো সারা দেশের কথা বলতে পারবো না, যদিও আমার আইডিয়া ধারণা আছে, তবু আমার নিজের এলাকা নিয়েই বলি। নিজের এলাকায় আমি সেই ধরনের কোনো সংগঠনের মধ্যে, আমার বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে কোনো, যেটা আপনি বললেন যে কোনো মহলে ধারণা যে শৃঙ্খলা ভেঙে পড়বে, আমার নজরে এটা আসে নাই। আমি একজন সাধারণ আওয়ামী লীগ কর্মী, বরঞ্চ উচ্ছ্বাস এবং আনন্দ দেখছি এবং সবাই লড়তে চাচ্ছে। এটা হলো আমার নিজের এলাকার কথা। দ্বিতীয়ত, আবু আলম শহীদ পরিষ্কার বলে দিয়েছেন সাংবিধানিক অবস্থা। যদি আমরা সত্যি গণতান্ত্রিক পথ বিশ্বাস করি, তাহলে আমাদের সংবিধান সর্বোপরি, দেশের সকল ক্ষমতার মালিক মুক্তার, রায় দেওয়ার অধিকার জনগণের। সেটাকে এড়িয়ে গিয়ে বাইরে, আমি বুঝি না কিভাবে। আমি একজন অত্যন্ত সাধারণ আওয়ামী লীগ কর্মী, আমার সেই জাতীয় অবস্থান আমার নেই, বাট মোটামুটি সচেতন ব্যক্তি বলে নিজেকে বিশ্বাস করি। আমি একটু আগেই বলছি, আমি অস্বস্তিতে আছি, আমি বিব্রত বোধ করছি, বাট আই ডোন্ট নো। আমি বলতে পারবো না, যখন আমাকে যদি আসে এই ধরনের নির্দেশনা আমি কিভাবে মোকাবেলা করবো, তখন হয়তো বুঝি আমাকে মোকাবেলা করতে হবে। বাট আমি আমার নিজের কথা বলেছি। আমি মনে করি যে আমার ছেলে যে নির্বাচন করছে, সে তার করার গণতান্ত্রিক অধিকার আছে, সে বাংলাদেশের নাগরিক, এবং সংবিধানে বর্ণিত যে সকল কোয়ালিফিকেশন, কিন্তু আমরাই তো বলে থাকি, আপনারাও বলেন যে দলের চেয়ে দেশ বড়, ব্যক্তির চেয়ে দল বড়। অর্থাৎ এখানে কোন ব্যক্তি নির্বাচনে দাঁড়ালো তার চেয়ে দল কি বললো সেটি কি গুরুত্বপূর্ণ নয়? শুনেন, আমি তাহলে একটু ওয়াইড, প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। একটু এই সংসদীয় গণতন্ত্রের যে ধারায় আমরা আছি, প্রতিবেশী ভারত দেখেন, পাকিস্তান দেখেন, শ্রীলঙ্কা দেখেন, মালয়েশিয়া দেখেন, সিঙ্গাপুর দেখেন, ইন্দোনেশিয়া দেখেন, বার্মা সূচিকে দেখেন, পশ্চিমা জগতে যান, মার্কিন যুক্তরাষ্ট্রে যান, যুক্তরাজ্যে যান, আপনি কেনিয়াতে যান, তানজানিয়াতে যান, সাউথ আফ্রিকায় যান, ব্রিটিশ কলোনি যেগুলো ছিল, যেখানে এই সকল্ড এই যে মানে সিস্টেমটা সকল্ড বলছি ইচ্ছাকৃত ভাবে প্র্যাকটিস করা হয়। আমি তো সর্বত্রই দেখছি সরাসরি বংশধর অথবা ওই ধরনের, এখানে সরাসরি বংশধর ডাইরেক্টলি পরিবারতন্ত্রের চর্চার কথা বলছেন আপনি। আমার ক্ষুদ্র বুদ্ধিতে সাইফুল হক সাহেবেরা অনেক সিনিয়র রাজনীতি, তারা জানেন। আমার সামান্য পড়াশোনা করেছি, আমাকে অদ্ভুত মনে হচ্ছে এটা কিভাবে হয়। সারা দুনিয়ায় সংসদীয় গণতন্ত্রে জনগণই এটা রায় দেওয়ার চূড়ান্ত মালিক, আর বংশের কেউ করতে পারবে না বা আত্মীয় করতে পারবে না। এভরিওয়্যার আই এম সিইং আত্মীয়রা বংশধররা করছে, এবং একেবারে পরিষ্কার আপনার বক্তব্য। জি, আমাদের সাথে সাইফুল হক রয়েছেন। সাইফুল হক, আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে তারা বিপদে রয়েছে, দলের মধ্যে শৃঙ্খলা ভঙ্গের অভিযুক্ত রয়েছে, আর বিএনপি নির্বাচন নিজেদেরকে উইথড্র করে তারপরে আবারও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের মধ্যে রয়েছে। ৭৬ জনকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে, এখন যারা আবার অংশ নেবেন তাদেরকেও হয়তো বহিষ্কার করা হবে। দলে কি আসলে, বিএনপি কি আসলে ব্যর্থ হচ্ছে তৃণমূল পর্যায়ে নিজেদেরকে গুছিয়ে রাখতে? এটা আমার বলা ঠিক না, আমি অত উচ্চ। সাইফুল হক, আমি প্রশ্নটি সাইফুল হককে করেছি। নিশ্চয়ই, সরি। জি জি, আপনাকে ধন্যবাদ। আর সম্মানিত দুজন আলোচক বৃন্দ আর দর্শক শ্রোতা, তাদেরকে শুভেচ্ছা। বিএনপি এই
উপজেলা নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে মনে হচ্ছে বিএনপি বেশ কিছুদিন কিছুটা দোলাচলের মধ্যে ছিল, নির্বাচনে অংশগ্রহণ করা না করা। বিএনপি যদিও একটা পরিষ্কার বার্তা দিয়েছিল যে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না, কিন্তু এটাকে অনেক দল আনুষ্ঠানিকভাবে হয়তো বার্তাটা সেভাবে নেয়নি, যে কারণের জন্য প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচনের যখন তফসিল ঘোষণা হলো, ইতিমধ্যেই তখন বিএনপির স্থানীয় পর্যায়ে অনেকেই তারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তো আমার নিজের ধারণা হচ্ছে যে বিএনপির তাদের স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত নিতে খানিকটা বিলম্ব হওয়ার কারণের জন্য অনেকে তখন নির্বাচনে দাঁড়িয়ে গিয়েছিলেন। তো এই সিদ্ধান্তটা যদি তারা আরো আগে স্পষ্ট করে পরিষ্কার করে তারা যদি এটা বলতেন, সম্ভবত হয়তো এত সংখ্যক হয়তো নির্বাচনে অংশগ্রহণ করতো না। তারপরেও হয়তো আমার নিজের ধারণা কিছু ব্যক্তিবর্গ নানা কারণে তারা হয়তো অংশ নিতেন, কিন্তু সংখ্যাটা অনেক কম হতো। তো এবং আগামী দেখলাম যে দ্বিতীয় পর্বের যে নির্বাচনের তফসিল, সেখানেও বিএনপির বেশ কিছু প্রার্থী আছে। অনুমান করা যায় আরো যে 2-3টা পর্ব আছে সেখানেও হয়তো আরো কিছু প্রার্থিতা থাকবে। তবে আমার ধারণা যে প্রার্থিতা পর্যায়ক্রমে কমবে। আর এটা আর আপনি আর আওয়ামী লীগ, এটা তো একটা শৃঙ্খলা ভঙ্গের একটা বিষয় যেটা বললেন। আর আওয়ামী লীগের আপনি যেটা বললেন, আওয়ামী লীগ যেহেতু বিরোধী দলগুলো বিএনপি সহ কি গণতন্ত্র মঞ্চ বা রাজপথের সক্রিয় বিরোধী দল যারা আছেন, তারা যেহেতু এই নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণ করছেন না, ফলে নির্বাচনটাকেও অনেকটা ওই যে জাতীয় সংসদের দামি নির্বাচনের মতন কিছুটা প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানোর জন্য একেবারে যিনি সংসদ সদস্য বা যিনি সরকারি মন্ত্রীরা আছেন তাদের বাইরে আওয়ামী লীগের অন্যান্য নেতা নেত্রীরা যাতে নির্বাচন করতে পারেন, এরকম একটা আমি মনে করি, এরকম একটা ধারণা থেকে নির্বাচনটাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখানোর জন্য একেবারে কোটারির মধ্যে যাতে পুরো বিষয়টা চলে না আসে, এমপি মন্ত্রী আবার স্থানীয় পর্যায়ের যে যারা প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানোর জন্যই এই নির্বাচনে হয়তোবা স্বজনদেরকে উৎসাহিত করেননি তারা গিয়েছে। কিন্তু যে কথাটা খুব গুরুত্বপূর্ণ যেটা বললেন, কিন্তু আসলে যেটা আমার মান্নান ভাই যেটা বলবার চেষ্টা করলেন, আমি জানি না যে আবু আলম শহীদ খান ভাই কি বলেছেন, সে ওনার বক্তব্য শোনার সুযোগ হয়নি, কিন্তু সাংবিধানিক ভাবে তো যে কোনো নাগরিকের তো এখানে তাহলে আর দল থেকে বহিষ্কারের কেন প্রয়োজন পড়ে যখন বিএনপি তার দল থেকে 76 জনকে বহিষ্কার করে, যদি সাংবিধানিকভাবে নির্বাচন করতে পারে? আমরা একটু আবু আলম মোহাম্মদ শহীদ আপনার সাথে কথা বলতে চাই। দীর্ঘমেয়াদে এবারে নির্বাচন স্বজনরা যদি মন্ত্রী এমপির আত্মীয় স্বজনরা যদি নির্বাচনে দাঁড়ায়, তাহলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে শোকজ আসতে পারে, হতে পারে দীর্ঘমেয়াদে তাদের বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা হতে পারে, দল থেকে বাদ পড়তে পারে, প্রেসিডিয়াম থেকে বাদ পড়তে পারে, নানা রকম ঘটনা ঘটতে পারে। কিন্তু আপনি যেটি বলছিলেন যে সাংবিধানিকভাবে তারা তো নির্বাচন করতেই পারে, দল এককভাবে সিদ্ধান্ত নিয়ে এই পথে হাঁটতে পারে কিনা? দল তো তার মতো সিদ্ধান্ত নিবে। একটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত, রাজনৈতিক দল তাদের সর্বোচ্চ যে কমিটি আছে তাদের সাথে কথা বলে তারা একটা সিদ্ধান্ত নেবেন। তো সেই সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করার চেষ্টাও করতে পারেন। এখন আপনি যদি কোনো দলের কর্মী হন বা নেতা হন, কর্মী থেকে শুরু করি, তাহলে আপনাকে দলীয় শৃঙ্খলা মানতে হবে। এখন দলীয় শৃঙ্খলাটা কি? আমাদের দল কিরকম, দল গণতান্ত্রিক ভাবে চলে কিনা, দলের রাজনীতি কেমন, দলের দুর্বৃত্তরা কিভাবে ঢুকে পড়ে, দলের বিভিন্ন পর্যায়ে নেতা নেত্রী কিভাবে নির্ধারিত হয়, কিভাবে আমরা এমপি নমিনেশন দেই, মনোনয়ন বেচা কেনা হয় কিনা, তৃণমূল মানুষদের এই দলের বা তৃণমূল কর্মীদের দলীয় নেতা বাছাইয়ে কোনো ভূমিকা আছে কিনা, দীর্ঘ আলোচনার ব্যাপার। তো আমাদের যে রাজনৈতিক দল, দুটো বড় দলের কথা আপনি আলোচনায় আনলেন, যাদের মধ্যে যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার এবং পরবর্তীতে আবার জিতলে বরমাল্য দিয়ে ঘুরিয়ে আনা, এইসব তো আমরা দেখছি এবং এটা অনেক দিন ধরে দেখছি। এটা তো 50 বছর ধরে দেখছি মনে করেন। আমার বয়স অনুযায়ী আমি 50 বছরের বেশি সময়কাল ধরে এই দলের এসব দেখছি। এখন দল যেভাবে গড়ে ওঠা দরকার, একটা রাজনৈতিক দল যেভাবে গড়ে তোলা দরকার, সেটা কিন্তু আমরা গড়ে তুলতে পারিনি। সেটাতে আমাদের ধরেন নাগরিক হিসেবে আমার ব্যর্থতা আছে, সেই ব্যর্থতার দায় নিয়েই আমি বলছি। কিন্তু ব্যর্থতার মূল দায় তো রাজনৈতিক নেতাদের উপরে, তারা কিভাবে তাদের দলটা গড়ে তুলছেন। আজকে আপনি আপনার যে রিপোর্টার যা যা বললেন
যে দীর্ঘ মেয়াদে একটা ব্যবস্থা হতে পারে, তাদের ডোসিয়ারে লেখা হবে, মানে শুনে মনে হলো যে একটা আমলাতান্ত্রিক ব্যাপার আর কি। আমি যে সরকারি কর্মচারী ছিলাম, আমার এসিআর লেখা হতো, তো ওই এসিআর এর মধ্যে কিছু বিরূপ মন্তব্য থাকলে পরে পদোন্নতির সময় আবার এটা নিয়ে ঝামেলা হতো, তখন সেই বিরূপ মন্তব্য আবার তুলে নেওয়ার জন্য আবেদন করতে হতো। তো এটা এরকম ব্যাপার। এখন প্রেসিডিয়ামের কথাটা এই জন্য আসছে যে শাহজাহান খান একজন মানে বড় নেতা, তার ছেলে ইলেকশন করছেন, তার সাথে মহাসচিব দলের সেক্রেটারি জেনারেলের বাকবিতণ্ডা হয়েছে এবং প্রেসিডিয়াম পর্যন্ত যাবেন। তো ধরেন শাহজাহান খান বা এই যে আমাদের সাথে যে এমপি সাহেব আছেন, তাদেরকে আপনি দলের নেতৃত্ব থেকে বাদই দিলেন, বাদ দিতেই পারেন, কেন দল তো এইভাবেই চলে, যখন তখন যাকে তাকে বাদ দেওয়া যায়, যাকে তাকে বড় নেতা বানানো যায়, একেবারে রাস্তা থেকে তুলে এনে মন্ত্রী বানিয়ে দেওয়া যায়, আবার অন্য দল করে জেলখানায় থাকে, রাতের বেলা জেলখানা থেকে ভোরবেলা বের করে আবার নমিনেশন দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। তা আপনি তো দেখতেছেন ভাই এই রাজনৈতিক দলগুলো কিভাবে চলে, সুতরাং তাদের নিয়ে আমাদের দিয়ে বেশি আলোচনা করানোর দরকার নেই। তাহলে তো আপনি যে সাংবিধানিক ভাবে নির্বাচনে কি অংশ নেবে কি নেবে না, অফকোর্স একজন নাগরিকের এই অধিকার আছে। আপনি যখন এটা যদি পার্লামেন্ট নির্বাচন হতো, এটা যদি মার্কা দেওয়া নির্বাচন হতো, নৌকা মার্কা যদি দিতেন, তখন আপনার দলের আরেকজন যদি নির্বাচন করতো, তখন তার উপরে আপনি একটা বিধিনিষেধ আরোপ করতে পারতেন। আপনি সিদ্ধান্তই তো নিলেন যে এটা উন্মুক্ত করে দিবেন, তাহলে ভাই যাকে খুশি তাকে নির্বাচন করতে দেন না। এখন প্রভাব বিস্তারের ব্যাপারে আমি একদম স্পেসিফিক ভাবে বলেছি, আপনি মান্নান সাহেব তার এলাকায় যাবেন না। আমি স্যারকে এখনই অনুরোধ করছি যে স্যার আপনি এই নির্বাচনের উপজেলা নির্বাচন যেহেতু আপনার ছেলে প্রার্থী, আপনি এলাকায় যাবেন না, আপনি ঢাকায় থাকেন, আপনি ৭১ টিভিতে সবসময় যায় বসে থাকেন, এদের সাথে গল্প করেন প্রমাণ করার জন্য যে আমি ঢাকায় আছি, তাহলেই তো প্রভাব হলো না। প্রভাব বিস্তার তো শুধুমাত্র নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও এলাকায় প্রভাব প্রতিপত্তি ধরে রাখার জন্য নিজ দলের বা নিজের আত্মীয় স্বজনদেরকে সেখানে স্থাপন করা বা ক্ষমতা দেওয়া, সেই বিষয়টি তো বলা হচ্ছে দলের পক্ষ থেকে। আওয়ামী লীগের রাজনীতিতে গত 10 বছর, বিএনপির রাজনীতিতেও তাই হবে। আপনি এখনই বলবেন যে বিএনপিও তাই হয়, আমি আপনার আগেই বলে ফেললাম বিএনপিও সেরকম করে, কিন্তু গত 15 বছর ধরে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় আছে, সেই কারণে আমরা যেটা দেখছি যে ওই এমপি, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওই এলাকায় যদি কোনো মিউনিসিপ্যালিটি থাকে তার যে মেয়র এবং সেখানকার কাউন্সিলর প্রার্থী, সবই এমপি সাহেবরা দখলে নিতে চান। এমপি সাহেব এখানে একজন মাননীয় এমপি আছেন, উনি এরকম নন, আমি বিশ্বাস করি, কিন্তু মাননীয় এমপিরা যুগের পর যুগ এই ধরনের চলে আসছে, কিন্তু এবারই আমরা দেখছি যে সামনে চলে আসলো যে এলাকায় দখলদারিত্ব যেন না নেওয়া হয়, সেই কারণে এটি করা হচ্ছে। এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা? নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতা করতে তৃণমূলে যেই বিশৃঙ্খলা তৈরি হয়েছিল জাতীয় নির্বাচনের সময়, সেই বিশৃঙ্খলা দূর করার জন্য বা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখানোর জন্য এই ধরনের কথা বলা হচ্ছে কিনা, সেই আলোচনায় ফিরব।